প্রথমে একটা সহজ প্রবলেম, সরণ বের করা। একটা ছবি দেখা যাচ্ছে, ছবিতে দুইটা বিল্ডিং, দেখো সবাই খেয়াল করো, ছবিতে দুইটা বিল্ডিং, ছোট বিল্ডিংটা 50 ফুট উঁচু আর বড় বিল্ডিংটা 75 ফুট উঁচু। ছোট বিল্ডিং এর উপর থেকে ছাদে দাঁড়িয়ে একজন একটা বল উপরের দিকে, সোজা উপরের দিকে ছুঁড়ে মারলো। ছোট বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে সোজা উপরের দিকে একটা বলকে ছুঁড়ে মারা হয়েছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বলটা বড় বিল্ডিং এর ছাদের শেষ সীমানা পর্যন্ত পৌঁছেছে। ছোট বিল্ডিং এর ছাদ থেকে একটা বলকে সোজা উপরের দিকে ছুঁড়ে মারা হয়েছে, এটা বড় বিল্ডিং এর ছাদ পর্যন্ত পৌঁছিয়ে আবার নিচে নেমে আসছে, একদম ফ্লোর পর্যন্ত চলে আসছে, নিচে পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে সরণ কত? বলের সরণ কত? প্রশ্নটা কি বোঝা যায় নাই? কি একজন 50 ফিট উঁচু বিল্ডিং এর উপর থেকে একটা বলকে উপরের দিকে ছুঁড়ে মারছে, এই বলটা আবার এই 50 বিল্ডিং তে ক্রস তো করছেই, একদম মাটিতে নেমে আসছে, তাহলে এই বলটা সরণ কত? স্যার 0। সরণ কি 0 হবে? না, সরণ 0 হবে না। স্যার একবার উপরে গিয়েছে আবার নিচে চলে আসছে একদম মাটিতে, তাহলে সরণ 0 না? সরণ মাটিতে 0 একদম সেম হইতো, যে ও যেখান থেকে মারছে যদি ওর কাছে এসে পড়তো তাহলে না স্যার সরণ 0 হতো। হ্যাঁ, এখন তো এই 50 ফিট ছাদের উপরে বলটা আটকে থাকে নাই, এবার বলটা তো নিচে নেমে গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি স্যার। তাহলে চেষ্টা করো। উপরে গিয়ে আবার একদম কি ফ্লোরে বের চলে করব? আসছে। সরণ, এই বলটা সরণ। হ্যাঁ ওকে। সরণ যেহেতু ভেক্টর রাশি, তাহলে সরণের মানের সাথে দিকও লাগবে। হ্যাঁ, স্যার সরণ কি 95? না, দূরত্ব 95, না দূরত্ব 95 না 100, দূরত্ব 100 মিটার। আচ্ছা, সরণের সংজ্ঞা ভুলে গেছো তোমরা, আবার আমি একটু মনে করা দেই। সরণের সংজ্ঞা হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সরল রৈখিক দূরত্ব। পারিপার্শ্বিকের সাপেক্ষে, আচ্ছা আমি আবার স্লাইডটা দেখাই, তোমাদেরকে একটা স্লাইড দেখাইছিলাম, তোমরা তো এটা ভুলে গেছো তাহলে। সরণটা ছিল নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। আমার এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে যদি এসে পৌঁছায়, তাহলে আদি বিন্দু এ, শেষ বিন্দু বি। আদি বিন্দু মানে যেখান থেকে ছুরি মারা হয়েছে ওই বিন্দু আর শেষ বিন্দু এর মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্বটা, এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সরণের মান। আর দিক হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। এটা ছিল আমাদের সংজ্ঞা সরণের। তাহলে এখানে কি হবে, এখান থেকে ছুঁড়ে মারা হয়েছে 50 মিটার উপর থেকে ছুঁড়ে মারা হয়েছে, সে উপর থেকে আবার ঘুরে এই বিন্দুটাকে ক্রস করে নিচ পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে সরণ কত হবে? এই বিল্ডিং এর উচ্চতা যতটুকু অতটুকু সরণ হবে, কারণ আদি বিন্দু হচ্ছে এটা আর শেষ বিন্দু হচ্ছে ফ্লোর। আদি বিন্দু আর শেষ বিন্দুর
মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সরণ, সরল রৈখিক দূরত্ব। এখান থেকে এই পর্যন্ত সরল রৈখিক দূরত্ব 50 ফিট। উপরে যে আরো 25 ফিট গিয়েছে, এটা আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে পড়ে না। এই জন্য আমাদের সরণ হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব, অর্থাৎ 50 ফিট। আর দিক কোনটা হবে? দিকও হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে যদি যাই, ওই দিকটা হবে সরণের দিক, মানে উপর থেকে নিচের দিকে। আরো যে উপরে উঠছে এটা কিন্তু দিক না, সরণের দিক হবে আদি যে বিন্দু, ওই বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে দিকটা, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকটাই হচ্ছে সরণের দিক। তাহলে সরণ 50 ফিট আর দিক হচ্ছে ছাদের উপর থেকে, প্রথম বিল্ডিং এর ছাদের উপর থেকে নিচ পর্যন্ত যে দিক সেটা। ওকে, আমরা একটা প্রবলেম সলভ করতেছিলাম, এটার জন্য ওই কনসেপ্টটা লাগতো তোমাদের। কোন বিল্ডিং এর ছাদ থেকে ফেলে দেওয়া বস্তু 1 সেকেন্ডে মাটিতে এসে পড়ে। মনে করো এই বিল্ডিং এর ছাদ থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, মাটিতে আসতে 1 সেকেন্ড সময় লাগছে। প্রশ্ন ছিল দুইটা, যদি হাফ সেকেন্ডের মধ্যে মাটিতে আনতে চাই অথবা 2 সেকেন্ডের মধ্যে মাটিতে আনতে চাই, তাহলে কোন ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? কোন ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? একজন তো করেই ফেলছিল, তারপর আমরা আবার দেখি। যখন হাফ সেকেন্ডে মাটিতে আনতে চাই তাহলে কি করতে হবে? হাফ সেকেন্ডে যদি মাটিতে আনতে চাই তাহলে এখান থেকে জোরে নিচের দিকে ছুঁড়ে মারতে হবে, যেন দ্রুত মাটিতে এসে পৌঁছে, দ্রুত মাটিতে এসে পৌঁছে। তো এর জন্য আমাদের প্রথম কাজটা হচ্ছে বিল্ডিংটার উচ্চতা বের করা। 1 সেকেন্ডে যদি মুক্তভাবে পড়ে তাহলে h ইকুয়াল হাফ জিটি স্কোয়ার, ইউটি ওটা লেখার দরকার নেই, আদিবেগ শূন্য ছেড়ে দেওয়া হয়েছে, হাফ জিটি স্কোয়ার। জি জানা আছে, টি 1 সেকেন্ড বলে দিচ্ছি, তাহলে বিল্ডিংটার উচ্চতা বের হয়ে গেছে 4.9 মিটার। এটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাবো। এবার দেখো হাফ সেকেন্ডের জন্য আমাদের তাহলে যে বেগে ছুঁড়ে মারতে হবে সেটা বের করতে চাই। আমাদের সব মান দেয়া আছে, h ইকুয়াল 4.9 মিটার, t ইকুয়াল হাফ সেকেন্ড, g তো 9.8, আর কি বেগে ছুঁড়ে মারতে হবে সেটা আমরা বের করতে চাই। তাহলে আমাদের সূত্র কোনটা ইউজ করতে হবে? এবার h ইকুয়াল v নট t। মনে আছে তোমাদের নিশ্চয়ই, আদিবেগকে আমরা এখন v নট দিয়ে প্রকাশ করব, তুমি চাইলে v0 বলতে পারো। তাহলে h ইকুয়াল v নট t প্লাস হাফ gt স্কয়ার। h এর মান দেয়া আছে, t এর মানও দেয়া আছে হাফ, এখানে g 9.8, t হাফ, হাফ কে স্কয়ার করলে 1/4। এইবার আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে কত বেগে ছুঁড়ে মারতে হবে সেটা পাওয়া যাবে। দেখো তো কত বেগ হয়। এখানে v একটাই অজানা, সবকিছু জানা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে ভি নটের নিচে 2 দিয়ে ভাগ করা হয়েছে কেন? এই যে টি এর মান হাফ, ও স্যার বুঝেছি। এটার মান আসে 7.35 মিটার পার সেকেন্ড। আচ্ছা আচ্ছা স্যার, আমরা যে এর আগে এইচ এর মানটা বের করলাম তখন তো ইউ মানে আদিবেগ শূন্য ধরে বের করেছি, তাহলে তো এখানেও আবার বের করলে শূন্য আসার কথা না? না, আগে প্রথম কন্ডিশন ছিল আমরা বলটাকে ছেড়ে দিলে 1 সেকেন্ডের মধ্যে চলে আসে। এখানে তো আমরা 1 সেকেন্ডের মধ্যে আনতেছি না, এখানে তো অন্য আরেকটা কন্ডিশন। ও প্রথম আচ্ছা। কন্ডিশন ছিল ছেড়ে দিয়েছি আমরা,
তার মানে বেগ 0। আর এখানে খুব দ্রুত নামাইতে যাচ্ছি, এই জন্য আমাকে একটু ছুঁড়ে মারতে হচ্ছে, উপর থেকে নিচের দিকে ছুঁড়ে মারতে হচ্ছে একটা বেগ। তাহলে 7.35, তাই না? ওকে। এবার তাহলে যদি 2 সেকেন্ডের মধ্যে আনতে চাই তাহলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা একটু দেখি আমরা। 2 সেকেন্ড কি আদিবেগ হ্যাঁ, আদিবেগটা চেঞ্জ করতে হবে। আদিবেগটা যদি চেঞ্জ করি তাহলেই 2 সেকেন্ডের মধ্যে নিচে নামানো যাবে। এবার 2 সেকেন্ডের মধ্যে নামাতে চাই তাহলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে একটু দেখি। একই সূত্র। সরণ তো চেঞ্জ হবেই না, কারণ যেখান থেকে ছুরি মারা হচ্ছে, যেখান থেকে ফেলতেছি আমরা ওইখান থেকে মাটিতে এসে পড়বে সব সময়। তার মানে সরণ 4.9ই থাকবে। যত উঁচুতেই নামুক, যেভাবেই যাক না কেন, সরণ সবসময় 4.9 মিটারই হবে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম 2টা বিল্ডিং এর উদাহরণ থেকে। ওকে, তাহলে এখন সময়টা হাফ সেকেন্ড থেকে 2 সেকেন্ড হয়ে গেল। তা আমাদের সমীকরণ আগেরটা আছে h = v naught t প্লাস হাফ gt স্কয়ার, h = 4.9, এটা চেঞ্জ হবে না। বিল্ডিং এর উচ্চতা, বেগটা আমরা বের করে দেখব কত বেগ। সময়টা হচ্ছে 2, g তো জানা আছে 9.8। এই সমীকরণে যদি আমরা বসায় দিই তাহলে এবার কি ব্যবস্থা গ্রহণ করলে 2 সেকেন্ডে মাটিতে আসবে আমরা বুঝে যাব, মানটা বের করলে বুঝে যাব। স্যার -7.35 আচ্ছা, কে করেছে এটা? স্যার আমি ওকে, তাহলে -7.35 হচ্ছে যখন 2 সেকেন্ডে মাটিতে নামাইতে চাই, আর যখন হাফ সেকেন্ডে মাটিতে নামাইতে চাই তখন +7.35 এরকম একটা কিছু। ওকে, তা আসলে ঘটনাটা কি হবে? মাইনাস মানে হচ্ছে আগে যে দিকে ছুঁড়ে মারছিলাম আমরা বস্তুটাকে, ছাদ থেকে নিচের দিকে ছুঁড়ে মারছিলাম 7.35 মিটার পার সেকেন্ড বেগে, এর কারণে হাফ সেকেন্ডে চলে আসছিল। এবার উল্টা দিকে ছুঁড়ে মারতে হবে। আমরা জানি বেগ ভেক্টর রাশি, যেহেতু আগেরটা যদি নিচের দিকে হয় এবারটা হবে অবশ্যই উপরের দিকে। প্রশ্নের উত্তর কি লিখতে হবে? ব্যবস্থাটা হচ্ছে 2 সেকেন্ডে যদি আমি নিচে নামাইতে চাই তাহলে এবার উল্টা দিকে উপরের দিকে 7.35 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারতে হবে। ঠিক আছে? ভেক্টরের ক্ষেত্রে স্যার মাইনাস হলো কেন এখানে? আমার মাইনাস তো হলে প্লাস আসে। দ্বিতীয় ক্ষেত্রে তো অবশ্যই মাইনাস হবে। আবার চেক করে দেখো, যখন এই যে 9.8, মাইনাসই আসে। হ্যাঁ এইটুকু যখন আমরা স্যার মাইনাস কিভাবে আসে? আমার তো প্লাস আসে। এটা চেক করে দেখছো তুমি? এই সমীকরণটা চেক করছো? -7.5 এখানে কত হয়? এখানে আসে 19.6। হ্যাঁ, তাহলে এটাকে যদি ওই পাশে নিয়ে এটার যাই সাথে 4.9 মাইনাস করলেই হয়ে যাবে। মাইনাস করে 2 দিয়ে ভাগ করতে হবে। এই ছোট সংখ্যা থেকে বড় একটা সংখ্যা 19 বলতেছে, 19.6, 19.6, এটা যদি 4.9 থেকে মাইনাস করি তাহলে মাইনাস পাওয়া যাবে না? স্যার 4.9 টাকে তো আমরা ওই সাইডে নিয়ে যেতে পারি। হ্যাঁ, একই তো কথা। 4.9 কে যদি স্যার এই পাশে তাহলে নাও, মাইনাস এমনি তো তখন আবার যখন ভি কে যখন আবার ভি কে এই পাশে নিবা তখন কি হবে? ভি মাইনাস হয়ে যাবে না? ভি কে তো এক পাশে নিতে হবে, তাই না? জি স্যার। তো ভি কে এক পাশে নিলে জি মাইনাস স্যার হয়ে যাবে। -7. আচ্ছা, স্যার ভিটা যেখানে আছে ওখানে রাখলেই তো হয় স্যার, তারপরে 2 টাকে ওই সাইডে পাঠায় ভাগ করে দিলেই তো হয়ে যায়। তো ভি আর মান সবগুলো তো একসাথে থাকে, তাহলে ভি এর মান বের করবা কিভাবে? ভি এর মান বের করতে হলে ভি এক পাশে রাখতে হবে না, আর ধ্রুবক গুলো অন্য পাশে নিয়ে যেতে হবে না? আমরা তো ভি স্যার এর মান, যদি স্যার হ্যাঁ যদি 4.9 টাকে এই সাইডে নিয়ে যে 4.9 এর জায়গায় আমরা 0 রাখি, তারপরে আবার এখানে এনে ভাগ করে দিলে তো স্যার প্লাসই আসে। ভাগ করে আসলে প্লাস হয় না। তুমি আরেকবার সাইড চেঞ্জটা করো, হ্যাঁ আরেকবার করো। ভি কে এক পাশে নিয়ে যাও, ভি কে এক পাশে নিলে মাইনাস হবে। হ্যাঁ, আরেকবার করো, ঠান্ডা মাথায় করো আরেকবার। স্যার দিক এক পাশে নিলে মাইনাস আসে, তাহলে কি এরকম অঙ্ক করার সময় দিকগুলো এক সাইডে নিয়ে যাব সব সময়? অবশ্যই ভি তো অবশ্যই এক পাশে নিতে হবে, না হলে মান বের করবা কেমনে?
ওকে ওকে দিক স্যার এক এখন পাশে না বুঝতেছি, করে তাহলে মাইনাস যেটা বের করতে হবে সেটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এটাই তো নিয়ম সমাধানের। ওকে, তাহলে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটাতে পজিটিভ আসতেছে আর একটাতে নেগেটিভ আসতেছে। আমরা বলার সময় কি বলবো? একটাকে হলো নিচের দিকে ছুঁড়ে মারবো, আরেকটাকে উপরের দিকে ছুঁড়ে মারবো, যেন নিচে আসতে বেশি সময় লাগে। আগের তুলনায় আগে 1 সেকেন্ডের মধ্যে চলে আসতো, এবার 2 সেকেন্ড লাগে। এবার হচ্ছে তোমাদের যে এইচডব্লিউ টা ছিল, এটা তো কেউ করে নাই, আমি করে দিচ্ছি। প্রশ্ন ছিল যে তোমাদের বইতে 9 10 এর বইতে এটা দেয়া আছে যে প্রথম 5 সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হইতেছিল। স্যার আমার ত্বরণ আর সময়টা হয়েছে, বাকিগুলো না মিলেই নাই। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি এখন। ওকে, দেখো আমাদের ছিল প্রথম 5 সেকেন্ড ত্বরণের গ্রাফ, তারপরে এই ত্বরণ থেকে আমরা বেগের গ্রাফ বের করছিলাম, তারপরে এখান থেকে আমরা সরণের বিভিন্ন মান বের করে গ্রাফে বসায়া সময়ের সাথে দূরত্ব বা সরণের গ্রাফ বের করে আঁকছিলাম 9 10 এর কাছে। এবার কথা ছিল যে পরবর্তী 5 সেকেন্ড, এই 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত মন্দন হবে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন হবে। এর জন্য এই গ্রাফটা এডিট করব আমরা, যে ত্বরণের বাকি অংশটুকু কি হবে, ত্বরণের পরে বাকি অংশটুকু কেমন হবে, পরের অংশে বেগ কেমন হবে, পরের অংশে সরণটা কেমন হবে। এখন আমরা আরেকবার দেখি আসলে যখন মন্দন বলেছি তখন ত্বরণ -2, আমাদের গ্রাফের উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। তা আমরা যদি -2 দেখাতে চাই তাহলে 5 সেকেন্ডের পর থেকে আমাদের গ্রাফটা হবে নিম্নমুখী, -2 এই গ্রাফটা হবে, ত্বরণের গ্রাফটা হবে -2 বরাবর সমান্তরাল সরলরেখা, সময়ের সাথে যেহেতু পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে -2 ত্বরণ বা 2 মন্দন। ওকে, এবার হচ্ছে যে বেগের জন্য গ্রাফটা বের করব। বেগ যদি বের করতে চাই, মনে করো ষষ্ঠ সেকেন্ডে বেগ কত, এটা আলাদা সিনারি, যেহেতু ত্বরণের জায়গায় মন্দন হইতেছে। ষষ্ঠ সেকেন্ডে বেগ বের করতে চাই, এই গ্রাফটা করতে চাইলে আমার কি করতে হবে? ষষ্ঠ সেকেন্ডে বেগ লাগবে, সপ্তম সেকেন্ডে বেগ লাগবে, আর দশম সেকেন্ডে বেগ লাগবে, বা যে কোনো দুটো পয়েন্ট নিয়ে যোগ করে দিলে হবে। আমরা ষষ্ঠ সেকেন্ডে বেগ বের করতে চাই, তাহলে কি করব? আমরা জানি ভি ইকুয়াল ভি নট প্লাস এটি, এই সমীকরণ থেকে বেগ বের করতে পারি খুব সহজেই। এখানে ভি নটটা আমাদের জানা আছে, পঞ্চম সেকেন্ডে আমাদের বেগ ছিল হচ্ছে 10, আমরা আগে বের করছিলাম, ভি ইকুয়াল ইউ প্লাস এটি থেকে বের করছিলাম। এখন ষষ্ঠ সেকেন্ডের সময় আমাদের বেগ কত এটা আমার জানা দরকার। তাহলে আমি কি করব? এখানে ষষ্ঠ সেকেন্ড মানে কি? এই সিনারিতে প্রথম সেকেন্ড, মন্দনের ক্ষেত্রে প্রথম সেকেন্ড। তাহলে ভি নট প্লাস এটি এই সমীকরণ থেকে বের করতে চাই, তাহলে ভি নট হচ্ছে আদি বেগ হচ্ছে এখানে 10। স্যার বলো। স্যার আমরা যদি 6 সেকেন্ড ধরে করি তাহলে টাইমটা 6s দিব না 5s দিলেন? মানে না, আমরা আমরা ষষ্ঠ সেকেন্ড ধরে করব না, আমাদের এই যে সিনারিটা, পরের যে সিনারিটা, প্রথম সিনারি ছিল ত্বরণ, এখন আর সিনারি হচ্ছে মন্দন। মন্দনের জন্য প্রত্যেক সেকেন্ড আলাদা। মন্দনের প্রথম সেকেন্ড মানে 1 সেকেন্ড, মন্দনের দ্বিতীয় সেকেন্ড মানে দ্বিতীয় সেকেন্ড, মন্দনের তৃতীয় সেকেন্ড মানে তৃতীয় সেকেন্ড। ঠিক আছে? পরের সিনারিতে টাইম আলাদা, একদম শুরু থেকে কাউন্ট শুরু হবে। শুরু থেকে বলতে আমরা 5 থেকেই ধরবো? না, শূন্য থেকে আবার শুরু হবে। শুরু থেকে বলতে মানে 0 থেকে? হ্যাঁ, 0 থেকে আবার 5 সেকেন্ড পর্যন্ত কাউন্ট হবে। এখানে ঘটনাটা 5 সেকেন্ডের ঘটনা না? জি স্যার। হ্যাঁ, এটাই। তাহলে পরবর্তী 5 সেকেন্ড না বললেন স্যার, তাহলে তো এটা 6 7 8 9 10 হবে না? ওইখানে সময়ের উল্লেখ করলে আমরা। না, আমাদের সিনারি অনুযায়ী টাইম আলাদা হয় না। তুমি তো করছো আগে যে পরবর্তী 5 সেকেন্ড ত্বরণে চললো, পরবর্তী 5 সেকেন্ড মন্দনে চললো, তো তখন তো আমরা ওই 5 সেকেন্ডের জন্য হিসাব করতাম। তাহলে এখানে কি হবে? মনে করো আমরা ষষ্ঠ সেকেন্ডে বেগ বের করতে চাই, তাহলে কি হবে? আমাদের আদি বেগ জানা থাকতে হবে। ষষ্ঠ সেকেন্ড মানে এই 5 থেকে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডের জন্য হিসাব করতে হবে, t = 1 বসাতে হবে।
এ জানা আছে -2, তাহলে ভি নট -2 ইন্টু 1, তার মানে হবে 10 - 2, 8 হবে। তার মানে ষষ্ঠ সেকেন্ডে গিয়ে আমার বেগ হবে 8। এইভাবে যদি আমি এই দশম সেকেন্ডের জন্য হিসাব করি, তখন আমার সময় হবে 5 সেকেন্ড। 5 সেকেন্ডের পরে থেকে 10 সেকেন্ড পর্যন্ত সময় হবে 5 সেকেন্ড। আর মন্দন তো চেঞ্জ হয় নাই, তাহলে ভি নট আদি বেগ ছিল 10, মন্দন হয়েছে -2, আর সময় হচ্ছে 5 সেকেন্ড। এইভাবে দেখা যাবে পঞ্চম সেকেন্ডে গিয়ে আমার বেগ 0 হয়ে গেছে। 10 - 5 দুগুণে 10, 0 হয়ে গেছে। মন্দনের জন্য দশম সেকেন্ডে গিয়ে আমার বেগ 0 হয়ে যাবে। তো একইভাবে যদি আমরা বিভিন্ন সেকেন্ডের জন্য সরণ বের করি, দেখো S1 মানে আমরা যে এই যে পঞ্চম সেকেন্ডের পরে ষষ্ঠ সেকেন্ডের জন্য সরণ বের করতেছি, তাহলে S1 বের করি আমরা ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। ভি নট আমরা জানা আছে এখানে 10, টি হচ্ছে প্রথম সেকেন্ডের জন্য হিসাব করতেছি 1, হাফ জানা আছে প্রথম সেকেন্ডের জন্য 1। তাহলে মন্দনের প্রথম সেকেন্ডে, এই যে মন্দনের যে সিনারিটা, এখানে প্রথম সেকেন্ডে সে 9 মিটার দূরত্ব অতিক্রম করবে। 9 মিটার দূরত্ব অতিক্রম করবে, তার মানে হবে যদি এখানে ষষ্ঠ সেকেন্ড হয়, তাহলে আমাদের উপরের দিকে হবে, এখানে আমাদের ছিল 25, 25 আর 9 36, এরকম একটা পয়েন্ট হবে। তো একইভাবে আরো যদি আমরা যাইতে থাকি, একদম শেষ মিনিট সেকেন্ড পর্যন্ত যাই, তাহলে ভিটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার হচ্ছে শেষ সেকেন্ড মানে দশম সেকেন্ডের জন্য আমাদের দ্বিতীয় সিনারিতে সময় হবে 5, আর মন্দন তো -2 অবশ্যই। তো বসায় যদি দেয় দেখা গেছে যে 25, তার মানে মন্দনের যে 5 সেকেন্ড, এই সময়ে সর্বমোট 25 মিটার দূরত্ব অতিক্রম করবে। কম না কিন্তু, ত্বরণের সময়ও 25 মিটার দূরত্ব অতিক্রম করছে, মন্দনের 5 সেকেন্ডেও কিন্তু সে 25 মিটার দূরত্বই অতিক্রম করবে। আমরা যদি এই গ্রাফটা বিভিন্ন সময় যে দ্বিতীয় সেকেন্ডের জন্য 16 মিটার, তৃতীয় সেকেন্ডের জন্য, চতুর্থ সেকেন্ডের জন্য যদি আমরা হিসাব করি, তো শেষ পর্যন্ত আমরা গ্রাফটা দেখব একটু ফ্ল্যাট হয়ে আসতেছে। আগে এই গ্রাফটা উপরের দিকে যাচ্ছিল, এবার গ্রাফটা একটু এরকম ফ্ল্যাট হয়ে আসবে। আমি এখানে যেহেতু দেখাইতে পারি না, এই জন্য এরকম মনে হচ্ছে। তুমি একটা গ্রাফ নিয়ে যদি কাজটা করো, তাহলে দেখবা যে মন্দনের জন্য গ্রাফটা একটু ফ্ল্যাট, আর ত্বরণের জন্য গ্রাফটা একটু শার্প, একটু উপরের দিকে। তোমার প্রশ্ন এরকম আসতে পারে যে কোন অংশে ত্বরণ হইতেছে, কোন অংশে মন্দন হইতেছে। তোমাকে কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে এবি অংশে মন্দন, বিসি অংশে ত্বরণ। সরণের গ্রাফ দেখে বোঝা খুবই কঠিন, তোমার যদি এই হিসাবটা না জানা থাকে তাহলে পারবে না। তোমরা আরেকবার গ্রাফে করো, দেখবা যে আর সমস্যা থাকবে না আশা করি। এখন হচ্ছে যে আমরা আজকে শুধু গ্রাফ দেখব মূলত। প্রথমে কয়েকটা গ্রাফ দেখাচ্ছি, তারপরে হিসাব করতে দিব। দেখো বাম পাশে 3টা বেগের গ্রাফ দেয়া আছে, এ বি সি। স্পিড টাইমের সাথে চেঞ্জ হচ্ছে না। সি সমান্তরাল সরলরেখা, বিটাও সমান্তরাল সরলরেখা, এটাও সমান্তরাল সরলরেখা। তার মানে বাম পাশে সমবেগের গ্রাফ দেয়া আছে। এবার এই সমবেগ থেকে সরণের গ্রাফ ডান পাশে আঁকা হয়েছে। সমবেগ থেকে সরণের গ্রাফ ডান পাশে আঁকা হয়েছে। এখন আমি যদি বলে দেই এই 3 নাম্বার গ্রাফটা এ এর জন্য করা হয়েছে। 3 নাম্বার গ্রাফটা এ এর জন্য করা হয়েছে, মানে বেগ যখন সর্বোচ্চ তখন আমরা এই 3 নাম্বার গ্রাফটা পাইছি। এখন কোশ্চেন হচ্ছে তোমাদের জন্য, এই বি আর সি এর গ্রাফ কোনটা হবে, 1 2 নাকি 4 5? দুইটা গ্রাফ অতিরিক্ত আঁকা হয়েছে, দুইটা গ্রাফ ঠিক আছে। বাম পাশে 3টা সমবেগের গ্রাফ দেয়া আছে, ডান পাশে বলে দিছি এ এর গ্রাফটা হচ্ছে 3 নাম্বারটা, মানে সবচেয়ে বেশি বেগ যেটা সেটা গ্রাফটা হচ্ছে 3 নাম্বারটা। এখন কোশ্চেন হচ্ছে বি আর সি এর মধ্যে কোনটা 1 2 বা 4 5?
স্যার 4 5 হ্যাঁ 4 5 হবে। তোমরা এটুকু জানো তো নিশ্চয় যে বেগ যদি বেশি হয় গ্রাফটা একটু বেশি খাড়া হয়, গ্রাফটা একটু বেশি খাড়া হয়। কারণ হচ্ছে যে দেখো এই 3-এর এই কোণ থেকে যদি আমি লম্ব আঁকি তাহলে যে সময় লাগতেছে এই সময়ে সরণের পরিমাণ কি হয়ে যাচ্ছে, যতটুকু হয় দেখো 3-এর এই শেষ বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব আঁকি, মনে করো এখানে 5 সেকেন্ড টাইমের দিকে, আর ডিস্টেন্সের দিকে মনে করো 5 মিটার। এখন 4-এর জন্য যদি করি এই কাজটা, দেখো 4-এর জন্য 5 সেকেন্ডে যে সরণটা অতিক্রম করবে, যে সরণটা হবে সেটা কিন্তু অনেক কম, সেটা কিন্তু অনেক কম। 5-এর জন্য আরো কম পাওয়া যাবে, 5-এর জন্য আরো কম পাওয়া যাবে। তো এই জন্য আমাদের 1 আর 2 হচ্ছে, যদি আমাদের এর উপরে কোনো গ্রাফ থাকতো, বেগ থাকতো, তাহলে 1 আর 2 হইতো। 4 আর 5 হচ্ছে এর থেকে কম বেগের গ্রাফ। ওকে, আমরা ঢাল নির্ণয় করা শিখছিলাম, তারপরে আমি আরেকবার ঢাল নির্ণয় করা তোমাদের দেখা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সমবেগের গ্রাফ, এটা হচ্ছে আমাদের অসমবেগের গ্রাফ। মানে সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তন একই রকম হচ্ছে, এই জন্য এটা সমবেগ। আর এখানে সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তন বিভিন্ন রকম হচ্ছে, এই জন্য এটা অসমবেগ। এবার দেখো এখানে 3টা একই গ্রাফ। স্যার সমবেগ হলে মানে লাইনটা একদম সোজা হতো না? হ্যাঁ, এই জন্য তো এটা সমবেগ, এই যে, আর এটা তো অসমবেগ, লাইন বাঁকা। স্যার এখানে তো ত্বরণ বুঝাচ্ছে, মানে সমত্বরণে যাচ্ছে এরকম বুঝাচ্ছে না? না, এই বাম পাশে দেখো বেগের গ্রাফ, এটা তো বেগের গ্রাফ না, এটা তো হচ্ছে সরণের গ্রাফ। জি স্যার সরল রেখা, কিন্তু এটা তো মানে ইউ ইউ আর আদি বেগ আর শেষ বেগ তো সমান না স্যার, এটা তো বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, তাহলে তো এটা সমবেগ না, এটা সমত্বরণ হওয়ার কথা ছিল না? না, আচ্ছা দেখো তুমি খেয়াল করে দেখো যে আমি এই যে ওয়াই অক্ষে সরণ বসাইছি, বেগ বসাই নাই, বেগের পরিবর্তন হচ্ছে না। ওয়াই অক্ষে ও সরণ বসাইছি, বেগের পরিবর্তন হচ্ছে না। ওকে, এখন আমাদের এখানে গ্রাফটা দেখি, তাহলে তোমার প্রশ্নটা আর থাকবে না। সমত্বরণ যদি হয় তাহলে সময়ের সাথে ত্বরণের অ্যাক্সিলারেশন, ত্বরণের ইংরেজিটা হচ্ছে, ত্বরণের পরিবর্তন হচ্ছে না। যদি বেগের পরিবর্তন হয় তাহলে সেটাকেও সমত্বরণ বলে। তাহলে সমত্বরণের গ্রাফ হচ্ছে এটাও, এটাও, আর যদি আমরা সরণের জন্য গ্রাফটা আঁকি এটাও। এখানে 3টাই সমত্বরণের গ্রাফ, আগে যে আমরা এইচডব্লিউ দিছিলাম সেটাই। ওকে, এবার যদি পড়ন্ত বস্তুর জন্য একটা গ্রাফ আঁকি, পড়ন্ত বস্তু সময়ের সাথে বেগের কিরকম পরিবর্তন হচ্ছে আমরা জানি, সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সময় যত যাইতে থাকে বেগ তত বাড়তে থাকে। তো যদি আমরা আইডিয়াল কেস ধরি, বাতাসের বাধা না ধরি, তাহলে এই লাল লেখাটা হবে। আর যদি বাতাসের বাধাকে কনসিডার করি প্যারাশুটের ক্ষেত্রে, তাহলে আস্তে আস্তে বেগ কমতে থাকে, একটা সময় গিয়ে ধ্রুব বেগে নামতে থাকে। ঠিক আছে, আমরা সাধারণত এই আইডিয়াল কেসটাকেই ধরবো। স্যার ধ্রুব বেগ বলতে কি বোঝানো হচ্ছে? ধ্রুব বেগ বলতে যখন প্যারাশুট একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তারপরে আর প্যারাশুটের বেগের পরিবর্তন হয় না, বুঝতে পারছো? প্যারাশুটের আর ত্বরণ হবে না, তুমি যখন প্যারাশুট দিয়ে জাম্প জি স্যার। করবা তখন আর বেগের পরিবর্তন হবে না একটা সময় নিচে আসার পরে। ওকে, তোমাদের জন্য এটা একটা এইচডব্লিউ, যে এই যে গ্রাফটা, এটা কি ধরনের গতির গ্রাফ। দেখো আমি একটু বলে দিচ্ছি। প্রথমে দেখো উপরের দিকে গতি বাড়তেছে, বাড়লো বাড়লো, তারপর হঠাৎ করে গতি কমে গেল, গতি কমে গিয়ে নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, তারপর আবার গতি বাড়তেছে, সময়ের সাথে সাথে গতি বাড়তেছে, আবার হঠাৎ করে নেগেটিভ হয়ে যাচ্ছে, আবার বাড়তেছে, হঠাৎ করে নেগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রথমে যতটুকু সর্বোচ্চ হয়েছিল পরে তার চাইতে একটু কম, তারপরে তার চাইতে একটু কম, তারপরে তার চাইতে একটু কম, তারপরে তার চাইতে আরেকটু কম, এভাবে আস্তে আস্তে থেমে যাচ্ছে।
বাস্তব জীবনে এরকম ঘটনা দেখো তোমরা, এই জন্য আমি চাইতেছি তোমরা খুঁজে বের করো যে এই যে গতিটা এটা কোন গতি, কিসের গতি। তোমাদের জন্য এটা একটা এইচডব্লিউ, হ্যাঁ, এই ধরনের গতিটা এটা কি স্পন্দন গতি? বাস্তবে আমরা কোথায় দেখতে পাই? এক ধরনের স্পন্দন গতি, নির্দিষ্ট করে বলবা, হ্যাঁ, এক ধরনের স্পন্দন গতি, আরেকটু নির্দিষ্ট করে বলবা। ওকে, আমরা শিখছিলাম ছোট ক্লাসে যে ঢাল কিভাবে বের করতে হয়। ঢাল হচ্ছে লম্ব বাই ভূমি, যে কোনো একটা গ্রাফের লম্ব বাই ভূমি হচ্ছে ঢাল। তো যদি আমাদের সরণ বাই সময় দেয়া থাকে, ওইখান থেকে আমরা বেগ বের করতে পারি। x অক্ষ বরাবর যদি সরণ বসাই আর y অক্ষ বরাবর যদি সময় বসাই, তাহলে আমরা যে কোনো গ্রাফ থেকে বেগ বের করে আনতে পারি। তোমরা প্লট করে ফেলো তো যে এইখানে বেগ কত এই গ্রাফে, এ বি ডি এই গ্রাফটাতে না আদি বেগ না শেষ বেগ? এখানে তাৎক্ষণিক বেগ। দেখো তো এখানে কত হয় বেগের মান? del x by del t. হ্যাঁ, বেগের মানটা বের করো, সংখ্যা সংখ্যা। del x by আচ্ছা, এটা বের করতে সময় লাগতেছে, এটা বের করতে কম সময় লাগবে। এটাও বেগের জন্য কাজ করবা, এটা নিয়ম। সরণ ডিভাইডেড বাই সময় বের করলে এই গ্রাফ থেকে বেগ বের হবে। দেখো বাম পাশে পজিশন যেটা, এটা হলো সরণ, আর ডান পাশে সময়। সময় দেওয়া আছে 49.5 সেকেন্ড থেকে 50.5, মানে 1 সেকেন্ড। এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাকে ভাগ করলে হয়ে যাবে। সরণের পরিমাণ হচ্ছে এই যে 38.25 থেকে এখানে 38.75 পর্যন্ত। Sir, 0.6. 0.6 না 0.5, আচ্ছা যাই হোক এরকমই হবে, হ্যাঁ। ওকে, যারা করতে পারে নাই তারা পরে একটু ট্রাই করো। এইখানে বেগটা খুব দ্রুত বের করতে পারবা সবাই। এখানে দেখা যাচ্ছে, সরাসরি স্পষ্ট দেখা যাচ্ছে গ্রাফ থেকে বেগ বের করা আর কি। এ আর বি এর মধ্যে সময়ের ব্যবধান কত আর সরণ কত, এটার অনুপাতই হচ্ছে বেগ। So 1.5 meter per second. 1.5 হয় 20 আর কত 20 সেকেন্ড, আর ডিসটেন্স কত 35। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে বেগ বের করা খুবই সহজ। এখান থেকে বেগ বের করা তো আরো সহজ, তো বলেই দিছি। দেখা যায় সরণ দেয়া আছে 32 মিটার আর সময় দেয়া আছে 60 সেকেন্ড। এখানে বেগ কত? 0.533. ওকে, 0.533. ওকে। এখানে বেগ আর সময়ের গ্রাফ দেয়া আছে, তাহলে ত্বরণ বের হবে। বেগকে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। এখানে ত্বরণ দেখো তো, এক বিন্দুতে ত্বরণ কত? Sir, 1.5. 1.5 স্যার, 1.5। ওকে, আচ্ছা। আমরা আসলে এরকম করে ঢাল দিয়ে কেন বা কখন বেগ আর ত্বরণ বের করি? যখন
সরল রেখা না থেকে বক্ররেখা থাকে। সবার নিশ্চয় মনে আছে যে বক্ররেখা যে কোনো বিন্দুতে একটা স্পর্শক আঁকি। মনে করে এফ বিন্দুতে আমাদের ত্বরণ বের করতে বলছে। এই আমাদের এরকম একটা গ্রাফ পেলাম, রিয়েল টাইম গ্রাফ তো এরকম বাঁকায় হয়, যে হলুদ গ্রাফটা। তো আমরা কি করি, ওইখানে একটা স্পর্শক আঁকি। স্পর্শক আঁকলাম, জানি আমরা কিভাবে স্পর্শক আঁকতে হয়। তো তারপরে এক্স অক্ষ বরাবর দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব বের করে আমরা ঢাল বের করলেই ত্বরণ বেগ পাওয়া যায়। ওকে, 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি আমি। এখানে তোমরা আগেই করছো যে যদি আমাদের কোনো বক্ররেখা পাওয়া যায় তাহলে ওখানে যদি আমরা ঢাল নির্ণয় করি, মানে স্পর্শক নির্ণয় করে এক্স অক্ষ বরাবর সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ বের করি, তাহলে সরণকে সময়তে ভাগ করলে বেগ পাওয়া যায়। আর যদি এই বেগের গ্রাফ আর ত্বরণের গ্রাফ থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, মানে মনে করো এই পর্যন্ত এই গ্রাফটা আমার এই পর্যন্ত তীর পর্যন্ত, এখান থেকে লম্ব আঁকলাম, এখানে আবদ্ধ যে ক্ষেত্রফলটা দাগ দেয়া, এই ত্বরণের ক্ষেত্রে এখানে যে আবদ্ধ ক্ষেত্রফলটা, এটা আসলে কি মিন করে? বেগ সময় গ্রাফের ক্ষেত্রে আবদ্ধ ক্ষেত্রফল আমাদেরকে সরণ রেজাল্ট দেয়, আর যদি ত্বরণ সময় গ্রাফ হয় তাহলে আমাদেরকে বেগ আউটপুট হিসেবে দেয়। তো গ্রাফ থেকে বেগ, সরণ, ত্বরণ বের করা খুবই ইজি যদি ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলতে পারি। ওকে, আজকে এই পর্যন্তই। আগামী